গল্পমালা বাই লিজা অডিও বুক চ্যানেলে আপনাদের সকলকে নতুন গল্প শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি লিজা জামান। আজকে আপনারা শুনতে চলেছেন লেখক সায়ক আমানের গল্প মাকড়সার জাল। আচ্ছা, আপনারা কি আরাকনোফোবিয়ার সাথে পরিচিত, যার বাংলা নাম মাকড়সার ভয়? বিশ্বব্যাপী সবচেয়ে সাধারণ নির্দিষ্ট ফোবিয়াগুলোর মধ্যে এটি একটি। শুনলে অবাক হবেন, আমিও এই ফোবিয়ায় আক্রান্ত। আমি শুধুমাত্র মাকড়সা দেখেই সবচেয়ে বেশি ভয় পাই। যাই হোক, আশা করছি আজকের গল্পটি আপনাদের পছন্দ হবে। আর আমার মতো মাকড়সা ভীতি কারো যদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটি। শুনতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর খুব তাড়াতাড়ি আমাদের মাথার ভেতর কিছু হিসেব নিকেশ চলতে থাকে, যেমন আমি কে, আমি কোথায় থাকি, আমার চারপাশে আর কারা কারা থাকে, এই সমস্ত। অবশ্য এত কিছু ভাবতে আমাদের মাথার সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। হসপিটালের বিছানায় কিছুক্ষণের মধ্যেই একজনের জ্ঞান ফিরবে। কাল রাতে তার একটা বড়সড় অপারেশন হয়েছে। রোগী মোটর নিউরন ডিজিজে আক্রান্ত। তার গলা থেকে পায়ের নিচ পর্যন্ত অসাড়। মাকড়সার আবার একটা অদ্ভুত স্বভাব আছে। জালে আটকে পড়া পতঙ্গকে সে সাথে সাথে মারে না। নিজেকে ছাড়াবার ব্যর্থ চেষ্টা করতে করতে পতঙ্গ যখন নির্জীব হয়ে ওঠে, তখন ধীরে সুস্থে এক পা করে তার দিকে এগিয়ে যায়। তিনটে আলাদা আলাদা ঘটনার কথা বললাম, যোগসূত্র কিন্তু একটাই। চোখ খুলতেই প্রথম যে জিনিসটা অনুভব করলাম সেটা হলো মাথার ঠিক পিছনে একটানা তীব্র যন্ত্রণা। মনে হলো যেন চুলের ফাঁক দিয়ে অজস্র আলপিন ফুটছে। ছটফট করার চেষ্টা করলাম, কিন্তু হাত পা নড়ল না। শুধু মাথাটা এপাশ ওপাশ করতে লাগলাম। মিনিট খানেক পর আচমকায় কমে এলো ব্যথাটা। আমি চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করলাম। কোথায় আমি? উপরে সাদা ছাদ, অর্থাৎ একটা ঘরে শুয়ে আছি আমি। না, ঘর নয়, হসপিটাল। মাথার পেছন থেকে একটা যান্ত্রিক শব্দ আসছে। ডান দিকে তাকিয়ে দেখলাম একটা খোলা জানলা। সেটা আপাতত বন্ধ। বাঁদিকে তাকাতেই মানুষ চোখে পড়ল। আমার বেডের ঠিক পাশেই বিছানায় মাথা রেখে ঘুমিয়ে রয়েছে কেউ, একজন মহিলা। জামা কাপড় দেখে অবশ্য হসপিটালের কেউ বলে মনে হলো না। সম্ভবত আমার বাড়ির কেউ। সারা রাত জেগে থেকে সকাল হতে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে। ব্যাপারটা মাথায় আসতেই অন্য একটা চিন্তা এসে চেপে ধরল আমাকে। কে আমি? আমার নিজের নাম মনে পড়ছে না। এমনকি আমি কিভাবে হসপিটালের বেডে এলাম সেটাও ঠিক বুঝতে পারছি না। এই ঘরটা চেনা চেনা লাগছে। অবশ্য সেটা আশ্চর্যের কিছু নয়। সব হসপিটালের ঘরগুলোই একই রকম দেখতে হয়। আমি হাত নাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হলো আমার হাতের উপর নিয়ন্ত্রণ চলে গেছে। আমার অসহায় লাগলো। মিনিট খানেক পরে বাইরে খসখসে জুতোর আওয়াজ পেতে বুঝলাম কেউ ঘরে ঢুকছে। আমি সজাগ হয়ে উঠলাম। আমার কি স্মৃতিভ্রংশ হয়েছে? তবে কি কোনো অ্যাক্সিডেন্টে জ্ঞান হারিয়ে এখানে এসেছি আমি? কিছুই মনে পড়ছে না। একজন বছর 40-এর লোক ঘরে ঢুকলেন, সম্ভবত ডাক্তার। আমাকে দেখে একগাল হেসে বললেন,
এই যে, সুপ্রভাত, কেমন আছেন? আমি বিনিময়ে হাসলাম, কিন্তু উত্তর দিলাম না। আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নেই। চিনতে পারছেন না আমাকে? ভুরুটা কুঁচকে ডাক্তার আমার দিকে এগিয়ে এলেন। আমি মাথা নাড়লাম। ভদ্রলোক কিন্তু খুব একটা অবাক হলেন না। মুখে কি যেন বিড়বিড় করতে করতে বললেন, লবটমিক্যাল অপারেশনের সাইড এফেক্ট। ও কিছু নয়, আস্তে আস্তে মেমোরি গেইন করবেন। কথাটা বলে ঘুমন্ত মহিলার দিকে ফিরে তাকে ডাকলেন, মিসেস দাস, উঠুন। আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। খানিকটা দূরে কতগুলো হাইরাইজ বিল্ডিং। বড়সড় দৈত্যের মতো তারা রোদ আগলে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে একটা ব্যাপার বুঝতে পারছি। গলার নিচ থেকে শরীরের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। চাইলেও আমি হাত বা পা নাড়াতে পারবো না। ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামালাম না। এই মুহূর্তে আমার যেটা দরকার সেটা হলো পরিচয়। সমস্ত অজানা প্রশ্নগুলো মাথার মধ্যে ভিড় করে আসছে। সেগুলোর মীমাংসা এক্ষুনি না হলে আমার শান্তি হবে না। কপালে একটা মেয়েলি হাতের স্পর্শ পেয়ে আমি ঘুরে তাকালাম। সেই ঘুমন্ত মহিলা, কেমন যেন বিবর্ণ রক্তহীন মুখ তার। চুলগুলো উস্কো খুস্কো, চোখের তলায় মোটা কালি পড়েছে। উদ্বিগ্ন মুখে আমার দিকে তাকিয়ে আছে সে। আমি সেদিকে ফিরতে ভাঙা গলায় প্রশ্ন করল, চিনতে পারছিস আমাকে? আমি মাথা নাড়লাম, আর সাথে সাথে তার ক্লান্ত বিনিদ্র চোখে যেন আরও অন্ধকার নেমে এলো। সে মাথা নামিয়ে নিল। ডাক্তার ভদ্রলোক পেছন থেকে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলেন। এত ভেঙে পড়ার কিছু নেই, প্রথমটা হয় এরকম। আমি ব্যাপারটা খানিকটা বুঝলাম। মহিলা সম্ভবত আমার কোনো আত্মীয়া। আমার স্মৃতিভংশ হওয়ায়, অর্থাৎ আমি তাকে চিনতে না পারায় বোধহয় মানসিকভাবে ভেঙে পড়েছে। কেমন যেন মায়া হলো আমার। তার মাথায় একটা হাত রাখতে ইচ্ছা করল, কিন্তু হাত নড়ল না। আমার প্রশ্নগুলোর উত্তর অবশ্য এখনো পাইনি। জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? ডাক্তার আমার দিকে মুখ তুলে বললেন, অ্যাক্সিডেন্ট? না না, বিগত 1 বছর আপনি এই হসপিটালের এই বেডেই শয্যাশায়ী। কাল রাতে আপনার একটা অপারেশন হয়েছে। এই মুহূর্তে আপনার ব্রেন বেশ কিছু মেমোরি হারিয়ে ফেলেছে। আপনি নিজের নাম বলতে পারবেন? না। কিসের অপারেশন বলুন তো? মাথার, নার্ভের। আমি আর কিছু বললাম না। অপারেশন বা তার আগের কথা কিছুই মনে পড়ছে না আমার। মহিলা এখনও নিচু স্বরে কেঁদে চলেছেন। তার মুখের দিকে তাকিয়ে আমার কেমন যেন চেনা চেনা লাগলো। অথচ মহিলা আমার কে হন সেটাও আমি জানি না। জিজ্ঞেস করলাম, আমার নাম কি? ডাক্তার উত্তর দিতে যাচ্ছিলেন। মহিলা তাকে থামিয়ে দিয়ে বললেন, ইন্দ্রনাথ দাস। ডাক্তার আমার দিকে এগিয়ে এসে একটু হেসে বললেন, উনি আপনার বোন। আমি হাত দুটোকে বুকের ওপর জড়ো করে চোখ বুঝলাম। আগের ঘটনা যতটা সম্ভব মনে করার চেষ্টা করলাম। এই হসপিটালটা আমার চেনা, এমনকি মানুষগুলো। শুধু ঘটনার কথা কিছুই মনে পড়ছে না। আমি আবার মহিলার মুখের দিকে তাকালাম। চেনা মুখ, আমি আগেও দেখেছি। এই সাদা কোট পরা ডাক্তারটা, এমনকি জানলার বাইরের সব দৃশ্যই আমার চেনা। সেটা হওয়া অবশ্য অস্বাভাবিক কিছু না। আমি যদি 1 বছর যাবৎ এই বেডেই শুয়ে থাকি, তাহলে আমার স্মৃতিভংশ হলেও অবচেতন মনে এদের ছবিগুলো থেকে গেছিল হয়তো। সেগুলো যে আস্তে আস্তে পুরোটাই ফিরে আসবে
তা নিয়ে আমার সন্দেহ নেই, কিন্তু আমার শরীরটা, সেটা কি আর ঠিক হবে কোনো দিন? ডাক্তারের কথা শুনে অবশ্য মনে হলো খানিকটা সম্ভাবনা আছে। কি জানি, আমার মনটা খারাপ হয়ে গেল। 1 বছর ধরে আমি বিছানায় শুয়ে আছি, আরও কদিন শুয়ে থাকতে হবে কে জানে। এই বইটা চিনতে পারছেন? ডাক্তার আমার দিকে একটা বই এগিয়ে ধরেছেন, বেশ রংচঙে। আমি নামটা পড়ার চেষ্টা করলাম, কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নামিয়ে নিলাম। ডাক্তার হেসে বললেন, এই বইটা পড়তে আপনি ভালোবাসতেন, ভালোই হলো। ভুলে গেছেন যখন, তখন আবার নতুন করে পড়ার আনন্দ পাবেন। আমি পড়ব কি করে? আমি জিজ্ঞেস করলাম। কেউ না কেউ পড়ে শোনাবে আপনাকে। আর কোনো বইয়ের কথা কি মনে পড়ছে আপনার? আমি মনে মনে ভাবার চেষ্টা করলাম। আর কিছুই মনে পড়ছে না। এটুকু বুঝতে পারছি, আমি নিজে যতই চেষ্টা করি না কেন কিছুই মনে পড়বে না। যেটুকু নিজে থেকে ধরা দেবে সেটুকুই জানতে পারবো। এই যে সুতোটা আপনার মুখের কাছে ঝুলছে, কিছু দরকার হলে ওটা মুখ দিয়ে ধরে টান দেবেন। না পারলেও অবশ্য ঘাবড়ানোর কিছু নেই। আপনার এই রুমটা 24 ঘন্টা মনিটরিং চলছে। আমার বাড়ি থেকে আর কেউ আসেনি? আসবে হয়তো পরে। আচ্ছা, আমি চলি, আবার বিকেলে আসব। ডাক্তার ঘর থেকে বেরিয়ে গেলেন। বিছানার পাশে বসা মহিলা এখনও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, কেমন যেন শূন্য দৃষ্টি। আমি আগের থেকে একটুও ভালো হয়েছে কিনা এতক্ষণ যেন সেটাই দেখার চেষ্টা করছিল। তোর ব্যথা নেই তো কোথাও? আমি মাথা নাড়লাম। ব্যথা থাকলে হয়তো সে খুশি হতো। আমার অসাড় হাতটা নিজের হাতে চেপে ধরে আমার কাছে খানিকটা ঝুঁকে পড়ে বলল, হ্যাঁ রে, আমাকে একটু মনে পড়ছে না তোর? খানিকটা, আমি তার দিকে তাকিয়ে উত্তর দিলাম। তাহলে বল দেখি, আমার মুখে কি নেই? সে আমার দিকে চোখ কুঁচকে তাকালো। চশমা। যা, ও তো নাকের পাশের দাগটা দেখেই বোঝা যায়। তাহলে অন্য কিছু জিজ্ঞেস কর। মেয়েটা কি যেন ভাবল, তারপর আবার ভুরু কুঁচকে তাকালো আমার দিকে। বল দেখি, আমার নাম কি? স্বাতী দাস। বাহ, আমাদের বাড়ি? 71 মহিন চৌধুরী লেন। এবার একটা চওড়া হাসি স্বাতীর মুখ জুড়ে ছড়িয়ে পড়ল। আর একটু কঠিনে যাব? যা। ছোটবেলায় দোতলা থেকে পড়ে তোর একটা হাঁটুর মালাই চাকি সরে গেছিল, কোন হাঁটু বলতো? হাঁটু নয়, কনুই, বা কনুই। স্বাতীর মুখটা ক্রমশ আরো উজ্জ্বল হয়ে উঠেছে। প্রায় লাফিয়ে উঠে সে জিজ্ঞেস করল, সব মনে পড়েছে তোর? বাড়ির সবার কথা? আমি ভাবার চেষ্টা করলাম। হ্যাঁ, আগের থেকে অনেকটা বেশি মনে পড়ছে বটে। আমার মা, বাবা, ছোট পিসি, আমাদের বাড়িটার কথাও। কিন্তু এখনই সেটা বলা উচিত হবে না। আমি উল্টা একটা প্রশ্ন করলাম। আচ্ছা, একটা কথা ঠিকঠাক উত্তর দিবি? কি, বল না। সে উদ্বিগ্ন হয়ে আমার মুখের দিকে তাকালো। কালকের অপারেশন নিয়ে ডাক্তারবাবু ঠিক কি বলেছেন? বলেছেন তুই ঠিক হয়ে যাবি, খালি একটু সময় লাগবে। সত্যি তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোকে ছুঁয়ে বলছি। খেয়াল করলাম আমার হাতটা আবার সেই মুঠোয় চেপে ধরেছে। কথাটা শুনে যেন খানিকটা শান্ত হলো মনটা। এইরকম অসার শরীর নিয়ে বিছানায় আজীবন কাটানোর থেকে মৃত্যু অনেক ভালো। তবু যদি সুস্থ হয়ে যাওয়ার খানিকটা আশা থাকে, অনেকটা স্বস্তি পাওয়া যায়। স্বাতী আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল,
কাল যদি পারি চুনিকে নিয়ে আসব। চুনিকে? আমি জিজ্ঞেস করলাম। ও, এটাই মনে পড়েনি? অবশ্য না পড়াই স্বাভাবিক। এতদিন হসপিটালে তাকে আনতেই দেয়নি। চুনি আমাদের পোষা কুকুর। তোকে 1 বছর না দেখতে পেয়ে সে প্রায় আধমরা হয়ে গিয়েছে। বেশ, আনিস তাহলে। কুকুরটার কথা কিন্তু একদমই মনে পড়ছে না। দেখি, এবারও ঝামেলা করবে হয়তো। আচ্ছা, আমি এখন চলি। বাড়িতে খবরটা দিতে হবে। কাউকে পাঠিয়ে দিচ্ছি, গল্প করবে তোর সাথে। সাথী উঠে পড়ল, ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। আমিও মাথা ঘুরিয়ে উপরে তাকালাম। পাখাটা বন বন করে ঘুরছে। জানলা দিয়ে বাইরে আমার চেনা দৃশ্যগুলো চোখে পড়ছে। হয়তো আমার মনের ভেতর জমে থাকা স্মৃতির জলছবিগুলো কিছুক্ষণের জন্য ধুলোয় ঢেকে গিয়েছিল। আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। চোখের সাথে মনের ছবিগুলো মিলে গেলেই আমার সব স্মৃতি ফিরে আসবে। আমি আর একবার পা নাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু নড়ল না। ধুর, এখন শরীরটা তাড়াতাড়ি ঠিক হলেই বাঁচি। কত কাজ করতে ইচ্ছে করছে আমার। মনে হচ্ছে প্রচুর কাজ পড়ে আছে আমার জন্য, অথচ আমি 1 বছর ধরে পড়ে আছি এই বিছানার উপরে। এত কিছু ভাবতে ভাবতে আমার মন শরীর দুটোই ক্লান্ত হয়ে এলো। ধীরে ধীরে ঘুম নামলো চোখে। বিকেলে ঘুম ভাঙল, ভাঙানো হলো বলা ভালো। এবং চোখ খুলতেই দেখলাম মাঝবয়সী নার্স আমার মুখের ওপর ওষুধ ধরে রয়েছেন। ইন্দ্রদা, খেয়ে নিন। আমি ওষুধটা গলায় নিতেই নার্স জল ঢেলে দিল। আমি ঢোক গিললাম। আবার তোলার চেষ্টা করলাম। প্রথমে পা, তারপর হাত। ডাক্তার আমার বেডের ঠিক পাশে বসেছিলেন। আমার মুখের ওপর প্রায় ঝুঁকে পড়ে কি যেন দেখতে দেখতে বললেন, শুনলুম আপনি বাড়ির লোকদের চিনতে পারছেন, তো বাড়ি যাচ্ছেন কবে? সে তো আপনাদের দয়া। আমি হাসলাম। আরে বলেন কি দাদা, সুস্থ মানুষকে হসপিটালে আটকে রাখে নাকি? তাহলে রেখেছেন কেন? ডাক্তার কিছু যেন ভেবে বললেন, দেখুন, ওষুধ খাইয়ে যাওয়া ছাড়া আমাদের তো আর কাজ নেই। সেটা আপনার বাড়ির লোকরাও পারবে। তারপর তো খালি একটু সময়ের ব্যাপার। তাহলে তাই বলুন না, আমার আর এখানে ভালো লাগছে না। ওষুধের প্লেট নিয়ে নার্স চলে গেল। বাইরের শহরের আওয়াজ খুব ক্ষীণ হয়ে শোনা যাচ্ছে। এখানে একা একা শুয়ে থাকতে থাকতে বুঝি সব কিছুরই বোধহয় বিশেষ শব্দ আছে। বাচ্চারা সন্ধ্যের মাঠ ছেড়ে ফেরে, মধ্যবিত্তের বাড়িতে রাতের খাবার বানানোর তোড়জোড়, আটা মাখা কি ভাত বসাও, ভিড়ে ভরা রাস্তার একপাশে ভিখারির ঝুলিতে পয়সা পড়ার শব্দ। এই সব কিছুই যেন এখান থেকে শুনতে পাই আমি। মনে হয় আমাকে বাদ দিয়ে বাইরের পৃথিবীটা বেশ নিজের মতো করেই গড়াচ্ছে, ভালো মন্দ মিশিয়ে সুখ দুঃখের মধ্যে জাগলিং করতে করতে ইচ্ছে মতো এগিয়ে চলেছে। বাদ পড়েছি শুধু আমি। কতদিন এই নগর জীবন থেকে দূরে থাকতে হবে জানি না। ডাক্তার অনেকক্ষণ একটানা আমার মুখের দিকে তাকিয়েছিলেন। এবার একটু দম নিয়ে বললেন, স্টিফেন হকিংসের নাম শুনেছেন? আমি নিজের ভাবনায় মশগুল ছিলাম। কথাটা ভালো করে শুনতে পাইনি। মাথা ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, কে? আরে হকিংস, সেই বিজ্ঞানী, শরীরে প্রায় সমস্তটাই যার অকেজো, খালি মাথা আর হাতের একটা আঙুল ছাড়া। হুম, শুনেছিলাম বটে। ডাক্তার মাথা দুলিয়ে বললেন, আপনার থেকেও খারাপ অবস্থা তার। তাও বছর কয়েক আগে বলেছেন যে তিনি বিশ্বাস করেন ঈশ্বর বলে কিছু নেই। তো কতটা সাহস বলুন তো? আমরা একটু কঠিন রোগ হলেই ঠাকুর ঠাকুর করি। আপনিও করেন? আমি জিজ্ঞেস করলাম। করি বই কি, ডাক্তার বলে কি সব জেনে গেছি?
আমার এই প্রথম হাসি পেল। বললাম, সব যখন জানেনই না, তখন বিশ্বাসটাই বা করছেন কি করে? আমার কথা শুনে ডাক্তারও হেসে ফেললেন। আপনি দেখছি দিব্যি তর্ক করতে শিখেছেন, এটা তো আগে ছিল না। আমি মুখ ঘুরিয়ে নিলাম। বিছানার পাশের টেবিলে কয়েকটা ওষুধ রাখা আছে, তার সাথে দুটো ইঞ্জেকশনের সিরিঞ্জ। ছোটবেলায় ইঞ্জেকশন নেওয়াটা আমার কাছে বেশ ভয়ের ছিল, সেটা এখনো রয়ে গেছে। যদিও ব্যথাটা আর লাগে না। আমার চোখের দৃষ্টি লক্ষ্য করে ডাক্তার প্রশ্ন করলেন, ওটা কিসের ওষুধ জানেন? আমি শিশির ওপরে লেবেলটা পড়ার চেষ্টা করলাম। সোডিয়াম থায়োপেন্টাল। নামটা শুনেছি কোথাও। কোথায় বলুন তো? ডাক্তারের গলাটা উৎসুক শোনালো। সম্ভবত তীব্র ব্যথা কমাবার ইঞ্জেকশন এটা, কিন্তু ওভারডোজ হলে আর রক্ষে নেই। এক সময় ইউএসএতে ক্যাপিটাল পানিশমেন্ট হিসাবে ব্যবহার করা হতো। না, আজই ওটা সরিয়ে নিতে হবে। কেন বলুন তো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। ডাক্তার আমার কাছে আরেকটু সরে এসে বললেন, এই অপারেশনটা হওয়ার আগে আপনার মাথায় এক ভূত চেপেছিল। কি? আপনি বাঁচতে চাইছিলেন না। আমি আর কিছু উত্তর দিলাম না। ডাক্তারও চুপ করলেন। বাইরের করিডোর দিয়ে লোকজন যাতায়াত করছে। ঘরের ভেতর যন্ত্রপাতির একটানা শব্দ। মাথার ওপর একই বনবনে পাখা, জানলা দিয়ে একই দৃশ্য। কোনো বৈচিত্র্য নেই। আমার চোখ ফেরানোর মতো 5টা দিক আছে, তার বাইরে কিচ্ছু নেই। গোটা পৃথিবীটা যেন 4 দেওয়ালে আটকে গেছে আমার। এভাবে কতদিন শুয়ে থাকা যায়? আমি যদি আর ঠিক না হই? একটা নারকীয় আশঙ্কা এসে আমায় চেপে ধরল। অত ঘাবড়াবেন না। এই ধরনের রোগে পেশেন্টকে সব থেকে বেশি লড়াই করতে হয় নিজের সাথে। যখন খুব কষ্ট হবে, তখন খালি মনে রাখবেন, এই রোগে মনোবলটাই হলো আসল। ওটা হারিয়ে ফেললে আর সেরে ওঠার চান্স নেই। ডাক্তারের কথা শেষ হতেই বাইরে থেকে নার্স আবার ঘরে ঢুকল। তারপর আমার দিকে এগিয়ে এসে মাথার কাছের যন্ত্রণাটায় নজর রাখতে রাখতে বলল, আপনার বাড়ি থেকে লোক এসেছে। কে লোক? আমি জিজ্ঞেস করলাম। তা তো জানি না, তবে তবে কি? আমি উদ্গ্রীব হয়ে উঠলাম। কেন জানি না মনে হচ্ছে বাড়ির সব মানুষকে আমি আবার ভুলে যাচ্ছি। এরকম হচ্ছে কেন? আবার কি তবে একটা ছোট কুকুরও আছে। কি যেন নাম বলেছিল? চিনু। আমি মনে করার চেষ্টা করলাম। কথা বলবেন তো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। নার্সের সাথে ডাক্তাররাও বেরিয়ে গেল। বোধহয় বাইরে আমার বাড়ির লোকজনের সাথে কথা বলতে গেল। আমি চুপ করে শুয়ে থাকলাম। কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমারই বাড়ির লোক, কিন্তু তাও দেখা করতে ইচ্ছে করছে না আমার। উফ, কেন যে হ্যাঁ বললাম? বাইরে থেকে এতক্ষণ একটা কুকুরের ডাক শুনতে পাচ্ছিলাম। এবার সেটা একটু একটু করে কাছে আসছে। বুঝলাম তারা আমার কেবিনের দিকেই আসছে। আমি তটস্থ হয়ে শুয়ে থাকলাম। বড় করে কয়েকটা নিঃশ্বাস নিলাম। মাথাটা বেশ ব্যথা করছে এখন। কয়েক সেকেন্ডের মধ্যে 2জন মাঝবয়সী মহিলা আমার ঘরে ঢুকলেন। দুজনকেই আমি চিনতে পারলাম। লম্বা ফর্সা ছোট চুলের মহিলা আমার মা, আর তার পাশে আমার ছোট মাসি। প্রায় দৌড়ে তারা আমার বেডের কাছে চলে এলেন। দুজনেরই চোখে জল। আমার অস্বস্তিটা আরও বেড়ে গেল। এবার হয়তো কান্নাকাটি হবে। আমি কি উত্তর দেব? কিছুই তো তেমন মনে পড়ছে না। ছোট মাসি হাতের ব্যাগ থেকে একটা জবা ফুল বের করে আমার কপালে চেপে ধরে কি যেন বিড়বিড় করতে লাগলেন। মা আমার মাথায় একটা হাত দিয়ে জিজ্ঞেস করলেন, ব্যথা নেই তো বাবা? সবাই এটাই জিজ্ঞেস করে কেন? আমি দুদিকেই মাথা নেড়ে দিলাম। তিনি আর কিছু বললেন না। মাসি এক মনে মন্ত্র পড়ে চলেছেন।
হঠাৎ আমার মনে হলো ঘরে চতুর্থ কেউ ঢুকছে, চতুষ্পদ। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম একটা ছোট কুকুরের গলার চেন ধরে দাঁড়িয়ে আছে স্বাতী। কুকুরটা ছোট, যাতে মালতিস। বেশ বুঝতে পারলাম স্বাতীর পক্ষে কুকুরটাকে ধরে রাখা সম্ভব হবে না। সেটা কিন্তু আমার দিকে এখনো তাকায়নি, বরঞ্চ আমার উল্টো দিকে মুখ করে তারস্বরে ডেকে চলেছে। স্বাতী দুহাতে সেটাকে কোলে তুলে নিয়ে আমার পাশে এনে দাঁড়ালো। এমনিতেই মালতিস শান্ত জাতের কুকুর, কিন্তু এখন কেন জানি না সেটা অস্থির হয়ে উঠেছে। আমি আবার হাত ওঠানোর চেষ্টা করলাম। মা কুকুরটাকে আমার দিকে ঠেলে দিতে সেটা মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। তারপর সেভাবেই একটানা তাকিয়ে থাকলো আমার দিকে। তার লোমে ঢাকা চোখ দুটো কি যেন খুঁজছে আমার মুখে। আমি কি করব বুঝতে পারলাম না। হঠাৎ খুব হালকা স্বরে ডেকে উঠল কুকুরটা, তারপর একটু জোরে, তারপর আরও জোরে। গলার দড়িটা স্বাতীর হাতে ধরা না থাকলে হয়তো আমার উপর ঝাঁপিয়ে পড়ত সেটা। ঝাঁপিয়ে পড়তে না পেরে আচমকা আমার হাতের কাছটা কামড়ে ধরল। আমি অবাক হয়ে গিয়েছিলাম। তার মুখের দিকে তাকিয়ে আমার বুকটা ভয়ে দুরু দুরু করতে লাগলো। হঠাৎ কুকুরটা এত হিংস্র হয়ে উঠল কেন? এতক্ষণে তাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আমি নিজের হাতের দিকে তাকালাম। হাতটা কেটে রক্ত পড়ছে, অবশ্য কোনো যন্ত্রণা হচ্ছে না আমার। কুকুরটার গলায় হাত বোলাতে বোলাতে স্বাতী বলল, এতদিন দেখেনি, তোকে ভুলে গেছে বোধ হয়। আমার মনটা কিন্তু খচখচ করতে লাগলো। কুকুর তো এত সহজে ভুলে যায় না। আমার অবশ্য তাকে মনে পড়ছে না, কিন্তু 1 বছর আগে পর্যন্ত সে যদি আমাকে দেখে থাকে তাহলে আজও সে আমাকে চিনতে পারবে। সেটা তো হলোই না, উল্টে আমাকেই কামড় বসালো সে। মা এতক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিলেন। আমি সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এরা তো বলছে আমাকে ছেড়ে দেবে, আমি বাড়ি যাব কবে? মায়ের মুখটা একবারের জন্য গম্ভীর হয়ে উঠল। তারপর আবার জোর করে হাসি ফুটিয়ে বললেন, এই তো কাল পরশুর মধ্যেই নিয়ে যাব। হ্যাঁ রে, বাড়ির কথা কি খুব মনে পড়ে তোর? আমি মাথা নাড়ালাম। অবশ্য বাড়ির বাইরেটুকুরই কথা মনে পড়ে আমার, ভেতরের ঘর বা অন্য কিছুর কথা মনে পড়ে না। যাই হোক, সেসব এখন আর বলতে ইচ্ছে করল না। স্বাতী আমার পায়ের কাছে বসেছিল। সে বলল, হ্যাঁ হ্যাঁ, তোকে আর এখানে থাকতে হবে না। ডাক্তার দত্ত বলছিলেন উনি নিজেই মাঝে মাঝে গিয়ে চেক আপ করে আসবেন। একটা অদ্ভুত সন্দেহ আমার মনে দানা বাঁধছে। আমি ইশারায় স্বাতীকে আমার কাছে ডাকলাম। সে আমার মুখের উপর ঝুঁকে পড়তে নিচু গলায় জিজ্ঞেস করলাম, আমার হাইট কত? প্রশ্নটা শুনে সে অবাক হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর ঠোঁট উল্টিয়ে বলল, আমি কি জানি। কত মনে হয়? 5'8"? আমি আর কিছু বললাম না। পরিষ্কার আমার মনে আছে আমার হাইট ঠিক 6 ফুট। কিন্তু তা কি করে হয়? আমার স্মৃতি কি আমার সাথে রসিকতা করছে? সব কিছু এত ঝাপসা, এত ছাড়া ছাড়া, তাও কোথায় যেন কি একটা যোগসূত্র আছে। কিছু একটা মেলাতে পারলেই সব কিছু মিলে যাবে, ঠিক মাকড়সার জালের মতো। সব কিছু ছাপিয়ে অন্য একটা ব্যাপার আমার মনে এলো। এই ঘরের সব কিছু আমার চেনা। এই পাখাটা, এই ডাক্তার, নার্স, এদের সবাইকে আমি দেখেছি আগে। কিন্তু ঠিক এইভাবে কি, নাকি একটু অন্যভাবে? আমি চোখ বুজে আমার স্মৃতি সমুদ্রে ভাসতে থাকা ছবিগুলো খুঁটিয়ে দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, স্বাতীকে দেখতে পাচ্ছি আমি, মাকে, ছোট মাসিকে, ডাক্তার, নার্স, কোথাও কোনো ভুল নেই। মনের অন্ধকার ভেদ করে সব কটা ছবি পরিষ্কার ফুটে উঠেছে।
আমি চোখ খুলতে গিয়েও খুললাম না। আশ্চর্য, এই ব্যাপারটা এতক্ষণ মনে আসেনি। ছবিগুলোতে সবার মুখেই আমি দেখতে পাচ্ছি, কিন্তু তারা সবাই আমার সামনে দাঁড়িয়ে। এদের কথা মতো আমি 1 বছর ধরে শয্যাশায়ী। তবে আমার মনে যে ছবিগুলো তৈরি হয়েছে সেগুলোও তো নিচ থেকে উপরে তাকিয়ে থাকবে, অথচ সবাই যেন আমার সামনে দাঁড়িয়ে আছে। তা কি করে হয়? আমি নিজেই তো 1 বছর হলো উঠে দাঁড়াইনি। চোখ খুলে দেখলাম আমার চারপাশে সবাই বসে গল্প করছে। খোলা জানলার দিকে তাকালাম, আর সাথে সাথে অনেকগুলো প্রশ্নের উত্তর আমার সামনে পরিষ্কার হয়ে গেল। এই জানলা দিয়ে আমি আগেও তাকিয়েছি, তবে ঠিক এই ফ্রেমে নয়, এই বেডে শুয়ে নয়, দাঁড়িয়ে। মাথার যন্ত্রণা শুরু হয়েছে। মাথার পিছনে কেউ যেন ধারালো নখ সজোরে ফুটিয়ে দিচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, জ্ঞান হারাচ্ছি! কে আমি? আমার ক্ষীণ হয়ে আসা চিন্তা শক্তির স্তর ভেদ করে কে যেন উত্তর দিল। ত্রিবেলা যখন জ্ঞান ফিরল তখন ঘরটা অন্ধকার। মনে হচ্ছে কেউ যেন মাথার ভিতরে সব কিছু বের করে নিয়েছে। ফাঁকা, ভেতরে কিচ্ছু নেই। পা দুটো নাড়ানোর চেষ্টা করলাম, সাথে দুটো হাত, নড়ল না। ঘরে কেউ বসে আছে আমার ঠিক সামনেই। অন্ধকারের ভেতর আমি ছায়া মূর্তিটা খানিকটা দেখতে পেলাম। তোমাকে একটা কথা জানানোর আছে সোমনাথ। ডাক্তারের গলা। আমি চিৎকার করে উঠলাম, কে সোমনাথ? আমার নাম ইন্দ্রনাথ দাস। ও হ্যাঁ, ইন্দ্রনাথ। তোমার শরীরটা ঠিক হওয়ার কোনো আশা নেই। ডাক্তারের গলা আশ্চর্য রকমের শান্ত। 1 খণ্ড বরফের মতো কথাগুলো আমার বুকের ওপর আছড়ে পড়ল। কে বলেছে? বলার কিছু নেই, সবাই জানে। আমি চারপাশ ভালো করে ঠাউর করার চেষ্টা করলাম। ডাক্তার এখনও একইভাবে সেই চেয়ারটায় বসে আছে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। এবার তিনি উঠে দাঁড়ালেন, এক পা করে এগিয়ে এলেন আমার দিকে। আগের মতোই ঠান্ডা গলায় বলে চললেন, তুমি আমায় স্টিফেন হকিংসের কথা বলেছিলে। আমি? শালা আপনি আমায় বলেছিলেন? আমার গলা ফেটে উন্মত্ত চিৎকার বেরিয়ে এলো। তো আমি তোমাকে অন্য একটা গল্প বলি। এটা অবশ্য ওই যাকে বলে ফ্যান্টাসি নয়, একদম পাশের বাড়ির গল্প। রগরগে, নৃশংস, মানে যেমনটা হয় আর কি। স্পেনে এক ভদ্রলোক থাকতেন, জানো? তার নাম রামন সাম্পেন্দ্র। পেশায় জেলে, নেশায় কবি। এসব আমাকে বলছেন কেন? আহা, শোনোই না, জ্ঞান বাড়বে। তা একদিন হলো কি, রামন গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, আর উঁচু পাহাড়ের ওপর থেকে পড়ে তার ঘাড় গেল মটকে। ডাক্তার বলল যে বাকি জীবনটা তার গলার নিচ থেকে শরীরটা আর নড়বে না। স্রেফ ল্যাদ খেয়ে পড়ে থাকা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। মানে একদম হাগুমতো পর্যন্ত লোকে করিয়ে দেবে। গালে মশা কামড়ালে লোকে মেরে দেবে। এমনকি কানে কেঁচো ঢুকতে দেখলেও দাঁত কেলিয়ে চুপচাপ দেখা ছাড়া উপায় নেই। ফলে রামেনের হলো দুঃখ। এত দুঃখ হলো যে সে বলল তাকে বিষ খাইয়ে মেরে দিতে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে? কারণ বেঁচে থাকাটা যত কষ্টেরই হোক না কেন, মানুষের পক্ষে মানুষ মারাটা ঘোর অন্যায়, নরকবাস। ব্যাস, ফলে রামনকে আর কেউ মারল না। রামন বাঁচিয়া প্রমাণ করিল যে সে বাঁচে নাই, কিন্তু সে হাল ছাড়ল না, লড়াই চালিয়ে গেল। ওই বিছানায় হাগুমতো করতে করতেই 30, হ্যাঁ 30 বছর ধরেই। কিসের লড়াই জানো? তেমন বড় কিছু দাবি নয়, রুটি কাপড়া মাকান কিচ্ছু নয়,
শুধু 1 সিলিম বিষ পাশের টেবিল থেকে তুলে তার শরীরে পুশ করে দিতে হবে। বেচারা, হাত পা অসাড় হয়ে গেলে শহীদ পর্যন্ত হওয়া মুশকিল। যাই হোক, তার 30 বছর লড়াই করে শেষ পর্যন্ত বিষ খেয়ে রামন পৃথিবীর এথিক্যাল চিন্তাবিদদের কলা দেখিয়ে ড্যাং ড্যাং করে স্বর্গে চলে গেল। ডাক্তার থামলেন, বোধহয় একটু নিঃশ্বাস নিলেন। আমি কিছু বললাম না। জানি কিছু বলে লাভ নেই, কারণ কথা বলাটুকুই আছে আমার। এই মুহূর্তে তাতে কোনো লাভ হবে না। ডাক্তার আমার হাতটা চেপে ধরলেন। মনে পড়ছে ডাক্তার, 2 দিন আগে ঠিক এই বেডটায় আমি শুয়েছিলাম। মরতে চেয়েছিলাম। না হয় আমার ঘুমের মধ্যে একদলা থায়োপেন্টাল ঢুকিয়ে দিতেন আমার মুখে। আমি সারা রাত চিৎকার করেছি। যদি হাত দুটো কাজ করত তাহলে আপনার পায়েও ধরতাম। এতদিন ধরে শুধু একটাই কথা বলতে চেয়েছিলাম আপনাকে, আমি বাঁচতে চাই না ডাক্তারবাবু, আমাকে মেরে ফেলুন। আর পারি না, আর পারি না। কিন্তু না, আপনি আমায় বলেছিলেন মনে জোর রাখতে। ভগবান আছে, নিশ্চয়ই কিছু ব্যবস্থা করে দেবেন। তারপর পরশু রাতের কথা মনে পড়ে ডাক্তার? শেষ প্রশ্ন করেছিলাম আপনাকে, আমার জায়গায় থাকলে আপনি কি করতেন? আপনি কি উত্তর দিয়েছিলেন মনে পড়ে? হে 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 হে, এখনো ভাবলে ভীষণ আনন্দ হচ্ছে জানেন। আপনিও খুশি, আমিও খুশি। কেমন অদল বদল হয়ে গেল বলুন দেখিনি, হ্যাঁ? হে 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 হে। সারা রাত ভগবানের কাছে শুধু এটাই চেয়েছিলাম, হয় আমাকে কাল সকালের আলো দেখিও না, না হলে ওই ডাক্তারের শরীরটা দিয়ে দাও আমাকে, আর আমারটা ওকে। আপনাকে কি বলবো মাইরি, সকালে উঠে দেখলাম আমার হাত পা নড়ছে। ভাবলাম আপনার পা চেটে ধুলো খাবো। তারপর আয়নায় চোখ পড়তেই ভিমরি খাচ্ছিলাম। একটু পরে বুঝলাম শালা ভগবান আমার দ্বিতীয় ইচ্ছাটাই শুনেছেন। ভগার আজব রসিকতা মাইরি, হ্যাঁ? হে হে হে, কি বলেন? আমার কথা বলার শক্তিটাও যেন নিভে আসছে। শেষ চোখ পড়ল ওষুধের শিশিগুলোর দিকে। থায়োপেন্টাল। আমি সমস্ত জোর একত্র করেও হাতটা নাড়াতে পারলাম না। মুখ দিয়ে চিৎকার বেরোলো না। ডাক্তার একটা শয়তানি হাসি হেসে ওষুধের শিশিটা টেবিলের ওপর একবার নাড়িয়ে আবার রেখে দিয়ে বললেন, ভাবছি ডাক্তারি ছেড়ে অন্য কিছু করব। এই পেশাটা আর পোষাচ্ছে না। তুস, এই রইল আপনার ওষুধ, আর এই রইল সিরিঞ্জ, নিজ গুণে নিয়ে নেবেন। আমি চলি, হ্যাঁ? ও হরি, আমার নামটাই তো বলা হয়নি আপনাকে। নমস্কার, আমি ডাক্তার সোমনাথ ঘোষ। ডাক্তার ঘর থেকে বেরিয়ে গেল। আমি স্থির চোখে তাকালাম ফ্যানের ব্লেডগুলোর দিকে। তার ঠিক উপরেই প্রবল হাওয়ার দাপটে ছটফট করছে একটা মাকড়সার জাল। মাকড়সাটা কোথায়? ও হ্যাঁ, সেটা ধীরে ধীরে জাল বেয়ে নেমে আসছে আমার মুখের ওপর। আমি আবারও হাত নাড়াবার চেষ্টা করলাম। আপনারা শুনছিলেন শায়ক আমানের গল্প মাকড়সা জাল। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার পড়া গল্প যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যে কোনো উপদেশ আমার কাছে অতি গুরুত্বপূর্ণ, তাই আপনাদের যে কোনো আদেশ উপদেশ জানিয়ে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর আমার কাছে থেকে কোনো গল্প যদি শুনতে চান সেটাও আপনারা বলতে পারেন। আপনাদের জন্যই তো এত শত আয়োজন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক 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 দোয়া আর শুভকামনা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।